গাড়ি থেকে যুবকটিকে প্রায় নগ্ন অবস্থায় নামিয়ে দেয় 4 জন। এদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। যুবকটি তাদের বারবার সরি স্যার বলে আর তার পোশাক ফেরত চায়। তারা দয়া করে তার পোশাক ছুড়ে দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই যুবকের অপরাধ কি? তার এই অবস্থার জন্য দায়ী কে? প্রিয় দর্শক বন্ধু, ভীষণ দামি একটি শিক্ষামূলক বিষয় পাবেন আজকের এই মুভির কাহিনীতে। সমাজের বাস্তব চিত্রের দুটি বিপরীত দিক প্রকাশ পাবে এখানে। একদিকে এক দরিদ্র দায়িত্বশীল নারী যে সংসারটা সুখ শান্তিতে রাখতে সততার সাথে সৎ পথে দিনরাত পরিশ্রম করে চলে, আর একদিকে এক ধনী পরিবারের সুন্দরী বউ যে বরকে চিট করে পর পুরুষের সাথে নোংরামি করে। দুজনেই নারী, কিন্তু দেখুন কত ফারাক। যে নারী তার বরকে চিট করে পর পুরুষে আসক্ত হয় সে যতটা ভয়ঙ্কর, ঠিক তেমনি যে পুরুষ বউকে ঠকিয়ে পরনারীতে মজে সেও ততটাই ধ্বংসাত্মক। সংসার ছাড়খাড় করার জন্য এরা বিষাক্ত বিষ। তো প্রিয় বন্ধু, চলুন শুরু করা যাক সিনেমা শহর প্রেজেন্টিং দ্য স্টোরি অফ পেকা মেদালু, যার বাংলা অর্থ হল তাসের ঘর। কাহিনীর শুরুতেই অদৃশ্য কণ্ঠে শোনা যায় বিয়ের পর স্ত্রী একজন পুরুষের আজীবন বন্ধু হয়। ধর্মরাজ পুরাণে এই কথা বলেছেন। এরপর দেখা যায় বরলক্ষ্মী নামে মেয়েটি সকালে কাজের জন্য রেডি হচ্ছে, আর তার বর মেঝেতে শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। দরিদ্র পরিবারের দৃশ্য। বরলক্ষ্মী তার ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে তাকে নিয়ে তাদের গলি থেকে বেরোচ্ছে। জল কাদা ভর্তি ছোট গলি। এই গলি দিয়ে বরলক্ষ্মী হেঁটে যাচ্ছে তার ছেলের হাত ধরে। তার এক হাতে বাড়িতে বানানো ব্যাগ ভর্তি নুনঝুরি, আর অন্য কাঁধে তার ছেলের স্কুল ব্যাগ। সে তার ছেলের সঙ্গে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। অন্যদিকে লক্ষ্মণকে দেখা যায় ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে এক প্রতিবেশী বন্ধুর কাছে টাকা ধার চায়। এই বন্ধুর নাম শ্রীনু। শ্রীনু তাকে টাকা ধার দিতে চায় না। তখন সে তাকে বলে, এই তাহলে আমাকে সামনের মোড়টায় ছেড়ে দে। সেখানে সে এক পানবিড়ির দোকানে তার পরিচিত বন্ধুকে বলে, জিপেতে 100 টাকা দিয়ে দে তো। লোকটি বলে, আরে আমার জিপেতে ঠিক কাজ করছে না। তখন সে তার বউয়ের কাছ থেকে লুকানো টাকা থেকে চুরি করা 100 টাকার নোটটা তাকে দিয়ে বলে, এই নে, এবার দেখ কাজ করবে। কিন্তু তার অনলাইন মানির কেন দরকার? আসলে এই টাকায় সে অনলাইনে তাসের জুয়া খেলবে। ওদিকে ছেলেকে স্কুলে নামিয়ে একটি দোকানে তার বাড়িতে বানানো নুনঝুরির প্যাকেটগুলো নামাচ্ছে। তার রান্নার হাত খুব ভালো। এই সব বানিয়ে বিক্রি করে সে কিছু টাকা রোজগারের চেষ্টা করে। এসবের পর সে জাফর নামে এক পুলিশ অফিসারের বাড়িতে যায়। আসলে এই বাড়িতে বরলক্ষ্মী পরিচারিকার কাজ করে। জাফর তখন তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। বরলক্ষ্মী রান্নাঘরে গিয়ে ঢোকে, আর জাফরের বউ তখন তার মেয়ের সাথে কথা বলতে বলতে ফোনটা তাকে দেয়। বরলক্ষ্মী জাফরের মেয়ের সাথে ঠাট্টা তামাশা করতে থাকে। পরিবেশ দেখে বোঝা যায় পরিচারিকার কাজ করলেও সে এই বাড়িতে একজন বিশ্বস্ত লোক, পরিবারের সদস্যের মতো। ওদিকে অনলাইনে জমা করা 100 টাকা দিয়ে লক্ষ্মণ তখন তাসের জুয়া শুরু করে দিয়েছে। একটি ধাবায় বসে বসে সে অনলাইনে তাস খেলছে। পরের সিন বরলক্ষ্মীর বাড়ি। সে তার বাড়িতে রান্না করছে, আর তার দিকে নজর রেখে লক্ষ্মণ ব্যাগের পকেট, ঘরের বিভিন্ন সেলফ, বিভিন্ন কৌটো এদিক ওদিক খুঁজতে থাকে যে কোথায় তার বউ টাকা লুকিয়ে রেখেছে। আর তার বউ যাতে দেখে না ফেলে তাই তার দিকে নজর রেখে সে তার তল্লাশি চালাচ্ছে। সে জানে নুনঝুরি বেচে কিছু টাকা তার বউ আজ ঘরে এনেছে। অবশেষে সিলিন্ডারের তলায় সে একটা 500 টাকার নোট পেয়ে যায়, আর খপাত করে সেটা তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে দেয়। আর ভোলা ভালা সেজে তার বউয়ের কাছে রান্নাঘরে গিয়ে তার সঙ্গে একটু খুনসুটি করতে থাকে, আর খাবার চেখে দেখে, বলে বাহ ভালো হয়েছে, আর জামা কাপড় পরে বেরিয়ে যায়। তার বউ তাকে খেয়ে যেতে বললে সে বলে, কাজ আছে, এসে খাবো। তারপর সে বন্ধুদের সাথে গিয়ে বসে রঙিন জলের আসরে। এটাই তার কাজ। সেখানে তার বন্ধু শ্রীনু তাদের আর এক বন্ধু শিবাকে বলে, বন্ধু একটা 2 বেডরুম ফ্ল্যাট জোগাড় করে দে না কম দামে। লক্ষ্মণ তখন শ্রীনুকে বলে, কেন পরের দয়ায় থাকবি? আরে আমার হাতে কিছু ভালো ফ্ল্যাট আছে, আরে আমি জোগাড় করে দেবো। তার কথা শুনে তারা হাসতে থাকে। তার বন্ধুরা সবাই জানে যে সে খুব মিথ্যা কথা বলে, সে একটা ফ্রড। শিবা তখন বলে, কিরে লক্ষ্মণ, কোনো কাস্টমার না পেয়ে শেষে শ্রীনুকে মুরগি বানাতে চাইছিস নাকি? লক্ষ্মণ তখন রেগে যায় আর বলে, এই তোরা কি যাতা বলছিস? আরে আমি বিটেক পাস, বিটেক, গায়ত্রী ভেঞ্চার্সের রিয়েল এস্টেট এজেন্ট। তোদের কোয়ালিফিকেশন কি? আমি বিটেক পাস। আমি ভিআইপি ক্লায়েন্টদের সাথে ডিল করি। সে তার বন্ধুদের দিকে আঙুল তুলে বলতে থাকে, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? তার কথা শুনে তার বন্ধুরা হাসতে থাকে। পরের সিনে দেখা যায় একটা ফাঁকা প্লটে বিভিন্ন ক্লায়েন্টদের ডাকা হয়েছে, আর সেখানে লক্ষ্মণের ম্যানেজ করা একজন ক্লায়েন্ট আসে। লক্ষ্মণের বস লক্ষ্মণকে বলে, এই তোমার ভিআইপি ক্লায়েন্ট, ও তো ফ্ল্যাট বুক করবে না, ও তো শুধু ঘুরতে এসছে মনে হচ্ছে। যত সব ফালতু লোক ধরে আনো। কাস্টমার যদি জোগাড় করতে না পারো না, এই বিরিয়ানির পয়সা না তোমার বেতনের পয়সা থেকে কেটে নেবো। ওই ক্লায়েন্ট তখন বিরিয়ানিতে মাংস নেই কেন তাই নিয়ে ঝামেলা জুড়েছে। তারা ভেজ বিরিয়ানির আয়োজন
আয়োজন করেছিল। লক্ষ্মণ তখন রেগে ওই ক্লায়েন্টের কাছে যায় আর তাকে আলাদা করে ডেকে নিয়ে বলে, চিকেন চাই না, চিকেন দাও, প্লেটটা দাও। লোকটি তখন তাকে প্লেটটা দেয়, সে সেটা মাটিতে ছুঁড়ে ফেলে আর বলে, ভাগ এখান থেকে। লোকটি তখন মুখ বেজার করে ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি ফিরে ছেলের সাথে গেম খেলতে শুরু করে লক্ষ্মণ। তখন এক দোকানদার বরলক্ষ্মীকে কল করে বলে, 2 ব্যাগ ভর্তি চাল পাঠিয়েছি, চালটা নিয়ে পেমেন্ট করে দিও। তখন ওই চালের দাম দিতে হবে বলে তার লুকানো 500 টাকাটা সিলিন্ডারের নিচে খুঁজতে যায় বরলক্ষ্মী, আর দেখে সেখানে টাকাটা নেই। সে বুঝে যায় নিশ্চয়ই তার বর লক্ষ্মণ ওই টাকাটা খুঁজে পেয়ে নিয়েছে। সে রেগে তার বরের কাছে যায় আর তার ছেলে টিঞ্চুকে বলে, টিঞ্চু যাও গিয়ে পড়তে বসো। টিঞ্চু তখন সেখান থেকে বেরিয়ে যায়। তখন সে তার বর লক্ষ্মণকে বলে, সিলিন্ডারের তলায় 500 টাকা রেখেছিলাম, কোথায় গেল? লক্ষ্মণ তখন ভোলা ভালা মুখ করে বলে, কোন 500? বরলক্ষ্মী বলে, সারাদিন তো ফোনে শুধু তাস খেলা, বলে ফোনটা কেড়ে নেয়। লক্ষ্মণ তখন বলে, এই ফোন দে। বরলক্ষ্মী বলে, আগে আমার টাকা দাও। লক্ষ্মণ তখন উঠে তাকে একটা চড় মারে আর বলে, ফালতু মেয়ে কোথাকার, আর গলাবাজি করবি না, আমার সবকিছুতে তোর প্রবলেম না, নির্বোধ মহিলা। বরলক্ষ্মী কাঁদা কাঁদা গলায় বলে, আমাকে মারলে কেন তুমি? লক্ষ্মণ বলে, আমাকে চোর সাজাচ্ছিস? আমি তোর পয়সা চুরি করি না, কি মনে করিস তুই আমাকে? দে ফোন দে। বলে সে ফোনটা নিয়ে জামা প্যান্ট পরে বাইরে বেরোতে যায়। বরলক্ষ্মী তখন তার সামনে গিয়ে বলে, আমি তোমার কাছে হাত জোড় করছি, টাকাটা আমাকে দাও, চাল কেনার জন্য রেখেছিলাম, এখন আমি চালের পয়সা দেবো কি করে? লক্ষ্মণ তখন ধুর বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বরলক্ষ্মী তখন বলে, চাল না কিনলে রাতে খাবে কি? ঘাস খাবে নাকি? চাল কেনার টাকা কোথায় পাবো আমি এখন? লক্ষ্মণ কিছু না বলে বেরিয়ে যায়। সে জানে তার বউ ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ করবে। রাত্রে চুপি চুপি সে বাড়ি ফিরে বউয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে আর তার রাগ ভাঙানোর চেষ্টা করে। বরলক্ষ্মীর মনটা নরম হয়। সে তখন উঠে বসে আর বলে, কলোনিতে একটা ভাড়া বাড়ি দেখেছি, সুন্দর ঘর, কিন্তু খরচ আছে, আর কত লোকের বাড়ি বাড়ি কাজ করব বলো তো? শোনো, তুমি একজন বিটেক গ্র্যাজুয়েট, খুব সহজেই কিছু না কিছু কাজ তুমি পেয়ে যাবে, একটু সিরিয়াস হও না এবার, কিছু একটা কাজ তো জোগাড় করো। লক্ষ্মণ তখন উঠে গিয়ে বলে, আরে আমাদের ভালো দিন আসবে, ভাড়া বাড়ির কথা ভাবতে হবে না, আমরা নিজের বাড়ি কিনবো, ভালো বাড়ি। বরলক্ষ্মী বলে, হ্যাঁ, তুমি শুধু মনে মনে স্বপ্ন দেখো। লক্ষ্মণ বলে, আরে না না, ঠিক সত্যি হবে। তখন তারা দুজনে দুজনকে জড়িয়ে চাদর মুড়ি দিয়ে আদর করতে থাকে। পরদিন ওই দোকানে তার মাসের পেমেন্টের জন্য বরলক্ষ্মী যায়। সে এই দোকানে কন্ট্যাক্ট বেসিসে বাড়িতে তৈরি করা নুনঝুরি বিক্রি করে আর মাসের শেষে 5000 টাকা করে পায়। ওই দোকানদার তাকে এবার 3500 টাকা দেয় 5000-এর জায়গায়। বলে, মার্কেট ডাউন চলছে। বরলক্ষ্মী বলে, তাই বলে 1500 টাকা কেটে নেবেন? লোকটি বলে, আরে মার্কেট ভালো থাকলে তখন তো বোনাস দিই নাকি, এখন মার্কেট ডাউন চলছে, এর বেশি আমি আর দিতে পারবো না। বরলক্ষ্মী আর কথা না বাড়িয়ে মুখটা শুকনো করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় গায়ত্রী ভেঞ্চার্সের ফ্ল্যাট বিল্ডিং এর ছবি দেওয়া পোস্টারের সামনে বসে লক্ষ্মণ সিগারেট খাচ্ছে। তখন সে দেখে তার সামনের রাস্তায় একটি বড় লাক্সারি গাড়ি করে চশমা পরা একজন ধনী মহিলা গাড়ি থেকে নামে। তাকে এই ফ্ল্যাটের প্লটটা দেখাতে এসেছে লক্ষ্মণের পরিচিত একজন ব্রোকার ভূষণ। সে মেয়েটিকে এলাকাটা দেখায়, মেয়েটা জায়গাটা দেখে আর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ভূষণ মোটা টাকাওয়ালা ক্লায়েন্ট পেয়েছে দেখে মেয়েটি চলে যাওয়ার পর লক্ষ্মণ ভূষণকে ডাকে, বলে, কি কাকা, বড় ক্লায়েন্ট পেয়েছে মনে হচ্ছে? ভূষণ বলে, হ্যাঁ, ক্লায়েন্ট বড় বটে, কিন্তু খুব খুঁতখুঁতে, ডুপ্লেক্স খুঁজছে, কিন্তু যাই দেখাচ্ছি পছন্দ আর হচ্ছে না। ও ইংলিশে বলে আর আমি বোঝাই তেলেগুতে, কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করি ঠিকঠাক এক্সপ্লেন করতে পারি না, আর ওকেও ইমপ্রেস করতে পারি না, ওর পছন্দই আর হয় না। লক্ষ্মণ তখন বলে, আরে আমি ইংলিশে এক্সপ্লেন করব, আমাকেও সাথে নাও না, তোমার কমিশনের কিছু টাকা আমাকে দিও। ভূষণ তখন এতে রাজি হয়ে যায়। ওদিকে কলোনির পাশে কাপড় কাচতে গিয়ে প্রতিবেশী এক ধোপা মহিলার সাথে গল্প করতে থাকে বরলক্ষ্মী। আর কথায় কথায় বলে, আর কত স্ট্রাগল করব জীবনে, কিছুতেই অভাব আর মিটছে না। এই ধোপা মহিলাটি হলো তার সামনের বাড়ির প্রতিবেশী শ্রীনুর বউ। মেয়েটি বলে, তোমার হাতের রান্না তো খুব ভালো, তুমি এক কাজ করো না, রাতের বেলা একটা ঠেলা গাড়িতে ধোসা বিক্রি করা শুরু করো, পরে একটা দোকান ভাড়া নিয়ে রেস্টুরেন্ট খুলবে, আমি তোমাকে হেল্প করব, আমিও তোমার সঙ্গে কাজ করব। ব্যাপারটা বরলক্ষ্মী ভাবতে থাকে। পরদিন একটা 5 তারা হোটেলে ভূষণ লক্ষ্মণকে নিয়ে যায় তার ক্লায়েন্টকে বুঝিয়ে বলার জন্য। এই ক্লায়েন্ট একজন এনআরআই। ভূষণ তাকে ভাঙা ভাঙা ইংরেজিতে বলে, হি লক্ষ্মণ, হি ইজ এক্সপ্লেন ম্যাডাম। তারা তারপর একটি টেবিলে গিয়ে বসে আর ডিসকাস করতে শুরু করে। লক্ষ্মণ বলে, ম্যাম, ইফ আই এম নট রং, ইউ আর লুকিং ফর আ লাক্সারিয়াস ডুপ্লেক্স ক্লোজ টু দ্য সিটি, রাইট? মেয়েটি বলে, হুম। লক্ষ্মণ তখন ট্যাব থেকে ছবি দেখায় আর বলে, ম্যাম, লুক অ্যাট দিস প্লেস ইন সেভালা, সাচ এ সেফ অ্যান্ড সিকিউর প্লেস ম্যাম, this could suit you perfectly. মেয়েটি বলে, look, I am not looking for a bank locker. I am looking out for a lovely peaceful place to live, okay? Lakshman bole, I got you ma'am. Look at this beautiful villa in Mokila. This area is suitable for drive-in. There are pubs in every corner, private parties and what not ma'am?
দেয়ার ইজ এ ক্লাব হাউস, সুইমিং পুল অ্যান্ড দেয়ার ইজ অলসো এ থিম পার্ক ফর চিলড্রেন নিয়ার বাই। মেয়েটি বলে, নেক্সট। লক্ষ্মণ তখন পরের ছবি দেখিয়ে বলে, ম্যাম লুক অ্যাট দিস গল্ফ কোর্ট, দিস ইজ অ্যাকচুয়ালি রাইট ইনসাইড দ্য গেটেড কমিউনিটি ইটসেলফ, সি ম্যাম। মেয়েটি তখন ইমপ্রেস হয়, বলে ইন্টারেস্টিং। সেখান থেকে বেরিয়ে ভূষণ তাকে বলে, আরে তোমার ইংলিশ তো রকিং, পুরো কামাল করে দিয়েছে। এতদিন তো ওকে যাই দেখাচ্ছিলাম কিছুই পছন্দ হচ্ছিল না, এখন তো তাও পছন্দ করছে। তুমি আমার সাথে কোনোদিন তো এভাবে কথা বলনি। লক্ষ্মণ তখন বলে, আরে কাকা, যে যেমন মানুষ তার সাথে তেমন করে কথা বলি। ভূষণ বলে, সে যাই হোক, ক্লায়েন্ট কিন্তু আমার ভীষণ খুশি। ওদিকে ভাড়া নেওয়ার জন্য দোকান খুঁজে বেড়াচ্ছে বরলক্ষ্মী, কিন্তু অনেক ভাড়া হওয়ায় তাদের সাধ্যে কুলায় না। শেষে দুজনে মিলে ঠিক করে একটি মোড়ে একটি কেক পেস্ট্রির দোকানের সামনে একটি ল্যাম্পপোস্টের নিচে কিছুটা ফাঁকা জায়গা আছে, সেখানে তারা একটি টেবিল নিয়ে বসবে, একটা ছাতা লাগাবে, আর তারা সেখানে তরকারি বিক্রি করবে। শ্রীনুর বউকে বরলক্ষ্মী বলে, ভালো আইডিয়া। তারা ওই কেকের দোকানের মালিকের সঙ্গে কথা বলে, এই জায়গাটা তার। ওই মালিক তখন বলে, ঠিক আছে, মাসে 5,000 টাকা দিও আর তোমরা এখানে বসতে পারো। তারা এতে রাজি হয়ে যায়। রাতের বেলা লক্ষ্মণ যখন খেতে বসে তখন বরলক্ষ্মী তাকে কারি পয়েন্টের প্ল্যানের কথা বলে, আর বলে, তুমি কি টাকাটা ম্যানেজ করতে পারবে? দোকান চললে আমরা তাড়াতাড়ি টাকাটা শোধ করে দিতে পারবো। লক্ষ্মণ বলে, একটা ডিল করেছি, তবে টাকা পেতে কিছুদিন দেরি হবে। বরলক্ষ্মী বলে, টাকাটা তাড়াতাড়ি দরকার, না হলে অন্য কেউ হয়তো ওই জায়গায় বসে যাবে। লক্ষ্মণ বলে, এক কাজ করো, তোমার ভাইকে একবার ফোন করে দেখো না, যদি ও টাকাটা দেয় পরে শোধ করে দিও। বরলক্ষ্মী তখন তার মাকে ফোন করে ব্যাপারটা জানায়। তার মা বলে, আমাদের চাষে সার বীজ কিনতে আর লেবারের পয়সা দিতে অনেক টাকা খরচ হয়ে গেল, লোন নিয়ে সব করছি, টাকার খুব টানাটানি। এখন তোর ভাই টাকা দিতে পারবে বলে মনে হয় না, তোর হাজব্যান্ডকে বল না, যদি ও কোনোভাবে ম্যানেজ করতে পারে। লক্ষ্মণ শুনে বলে, আমি জানতাম তোমার ফ্যামিলি এরকমই বলবে, ওরা কোনোদিন আমাদের সাপোর্ট করে না, আমাকেই কিছু করতে হবে, দেখি কোনোভাবে পাই কিনা। এরপর সে তার বিভিন্ন পরিচিত বন্ধুদের কাছে যায়, কিন্তু কেউ তাকে টাকা ধার দিতে রাজি হয় না, কারণ সে টাকা ধার নিয়ে কাউকে শোধ করে না। এরপর সে শিবার কাছে যায়। তাদের এই বন্ধু শিবার অবস্থা এদের থেকে অনেকটা ভালো, সে একজন ব্রোকারের কাজ করে। সেই লোককে ফ্ল্যাট, বাড়ি, জায়গা এসবের খোঁজ দেয়, আর মাঝখানে এজেন্ট হিসাবে সে ভালো টাকা রোজগার করে। তখন লক্ষ্মণ কান্নাকাটি করে একটু ড্রামা করে, বলে, আমার বউ কারি পয়েন্ট খুলবে তাই, নইলে আমি চাইতাম না। এতে তার বন্ধুদের মনটা নরম হয়। তার বন্ধুরা শিবাকে বলে, আরে টাকাটা দিয়ে দাও না। শেষে তার বন্ধু শিবা তাকে টাকা ধার দিতে রাজি হয়, বলে, দেবো আমি, তবে তাড়াতাড়ি শোধ করে দিতে হবে, না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না। সন্ধেবেলা টাকা পেয়ে দেখা যায় গাদা গাদা শপিং করে লক্ষ্মণ বাড়ি ফিরেছে। তার ছেলের জন্য নতুন পোশাক, নিজের জন্য নতুন পোশাক, বউয়ের জন্য কিছু জিনিস, এইসব কিনে এনেছে। অভাবের সংসারে এসব দেখে বরলক্ষ্মী তো খুব তাজ্জব হয়ে যায়। সে বিলটা দেখে চমকে ওঠে। 17,850 টাকা শপিং করে নিয়েছে লক্ষ্মণ। লক্ষ্মণ মিথ্যা করে বলে, একটা ডিল ক্র্যাক করেছি, তাই ওরা আমাকে 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। বরলক্ষ্মী বলে, এত টাকার শপিং এ নষ্ট করলে? আচ্ছা ঠিক আছে, বাকি টাকাটা তাহলে আমাকে দাও। লক্ষ্মণ বলে, কেন? বরলক্ষ্মী বলে, তুমি তো বলেছিলে টাকা পেলে দোকান খুলতে আমাকে হেল্প করবে। লক্ষ্মণ বলে, আরে বুদ্ধু মহিলা, তুমি বোঝো না, আরে এগুলো হলো মেনটেন্যান্স, বাকি টাকাটা পার্টি, কফি শপ, লং রাইডস এসবে খরচ করতে হবে, ক্লায়েন্টকে তো ইমপ্রেস করতে হবে। আরে তোমার বর $1 মিলিয়ন ডিল ক্র্যাক করেছে, আর তুমি কারি পয়েন্ট খোলার কথা ভাবছো, তাও আবার এই বস্তি এলাকায়? বোকা মহিলা কথাকার। লক্ষ্মণ টাকা দেবে না বুঝে বরলক্ষ্মী তখন গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। বলে, সংসারের ঘানি টানতে টানতে জীবনটা কয়লা হয়ে গেল। ভেবেছিলাম দুজনে মিলে সংসারের হাল ফেরাবো, কিন্তু এ তো অন্য ধাতের লোক। পরের সিনে দেখা যায় লক্ষ্মণ তার নতুন কেনা পোশাক, চশমা পরে একেবারে ফিটফাট বাবু হয়ে তার নতুন এনআরআই ক্লায়েন্ট শ্বেতাকে একটা লাক্সারি 3 BHK অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে গেছে। গল্প করতে করতে শ্বেতা স্মোক করার জন্য ব্যাগে হাত দিতেই লক্ষ্মণ তার কেনা দামি সিগারেটের প্যাকেটটা এগিয়ে দেয়। শ্বেতা খুশি হয়ে বলে, ও নাইস, মাই ব্র্যান্ড। লক্ষ্মণ বলে, আই ইউজ দিস অলওয়েজ। এভাবে দামি দামি জিনিস কিনে সে শিবার কাছে ধার করা টাকা ওড়াতে থাকে। শ্বেতা বলে, এনি মলস নিয়ার বাই? লক্ষ্মণ বলে, ইয়া, just a few kilometers away. There are 2-3 malls over there. Resto bars, pubs, everything is nearby. Shweta bole, how about the crowd as resto bar? Lakshman bole, yeah, it's a very posh crowd. Only people like us will go. এভাবে শ্বেতার কাছে লক্ষ্মণ নিজেকে একজন লাক্সারি ম্যান হিসাবে শো অফ করতে থাকে। শ্বেতা তাকে বলে, at least you showed me a nice place. এরপর তারা একটি বারে যায় আর সেখানে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। শ্বেতা লক্ষ্মণকে বলে, জেনারেলি হাউ মাচ পার্সেন্টেজ ওয়ার্কস ফর ইউ? লক্ষ্মণ ভাব নিয়ে হেসে বলে, সরি, you have completely misunderstood me. I am not a broker. I am an entrepreneur. Bhushan Raj not speak English, so I am helping him out. Shweta bole, oh, is it? Thank you. Lakshman bole, I am planning to start a new venture myself.
সো দিস ইজ লাইক এ এমআর ফর মি। এরপর তারা সেখানে মিউজিকের তালে তালে ডান্স করতে শুরু করে আর কিছুক্ষণ তাদের এই নাচ গানের পর্ব চলে। এরপর শ্বেতা লক্ষ্মণকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে আবার তারা ড্রিঙ্ক করা শুরু করে। উঠে দাঁড়াতে গিয়ে শ্বেতার পাটা সামান্য মচকে যায়। তখন লক্ষ্মণ তার পা কোলে তুলে নিয়ে জুতো খুলে পায়ের পাতায় ম্যাসাজ দিতে থাকে। এরপর আঙুল নিয়ে হাত নিয়ে কিছুক্ষণ তাদের মধ্যে খেলা চলে। এমন সময় বিদেশ থেকে শ্বেতার মেয়েরা তাকে ভিডিও কল করে আর মেয়েদের সঙ্গে শ্বেতা কিছুক্ষণ কথা বলে। তার নতুন বাড়ি কেনার ব্যাপারে তাদের বলে। তার দুই মেয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে থাকে। তারপরে তার বর কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে তার বর ভিডিও কলে লক্ষ্মণকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কে ও? এত রাতে তোমার অ্যাপার্টমেন্টে ও কি করছে? তখন নেশার ঘরে থাকা লক্ষ্মণ টলতে টলতে এগিয়ে এসে বলে, নমস্তে স্যার, দিস ইজ লক্ষ্মণ স্যার। শ্বেতার বর বলে, এত রাতে তুমি আমার বউয়ের সাথে কি করছো? আমাকে কি নির্বোধ ভেবেছ? গেট লস্ট ফ্রম দেয়ার রাইট নাও। শ্বেতা তখন রেগে তাকে বলে, ইউ গেট লস্ট। শ্বেতা তার বরকে বলে, ইউ ন্যারো মাইন্ডেড ফেলো, হি ইজ মাই ফ্রেন্ড। তার বরের সামনে লক্ষ্মণকে কাছে টেনে বলে, হি ইজ মাই ফ্রেন্ড লক্ষ্মণ, এন্টারপ্রেনার। লক্ষ্মণ বলে, ম্যাডাম। শ্বেতা তখন বলে, কল মি শ্বেতা। লক্ষ্মণ তখন তাকে শ্বেতা বলে ডাকে। শ্বেতার বর তাকে হুমকি দেয়, বলে, এক্ষুনি তুই বেরিয়ে যা, নাহলে তোকে কিন্তু পরে পস্তাতে হবে। তারা স্বামী স্ত্রীতে ঝগড়া করতে শুরু করে। আবহাওয়া গরম দেখে লক্ষ্মণ তখন সুরসুর করে সেখান থেকে কেটে পড়ে। পরের রাতে লুকিয়ে লুকিয়ে লক্ষ্মণ শ্বেতার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে থাকে। তার বউ বসে বসে বিষণ্ণ মুখে বলে, আমাদের এই কলোনিটা ছাড়তে হবে, পরিবেশটা ভালো না। আমাদের ছেলে টিঙ্কু উল্টোপাল্টা কথা শিখছে আর পাড়ার বদমাস ছেলেদের সঙ্গে তাস খেলাও শিখছে। নতুন বাড়ি ভাড়া নিতে হবে আমাদের। লক্ষ্মণ তখন দায়সারা গোছের হু হা করে জবাব দিতে থাকে আর শ্বেতার সঙ্গে সে চ্যাট করতে থাকে। শ্বেতা তাকে বলে, লক্ষ্মণ চলে এসো এখন আমার অ্যাপার্টমেন্টে। লক্ষ্মণ বলে, অনেক রাত হয়ে গেছে। শ্বেতা তখন বলে, আরে কামন। লক্ষ্মণ তখন তার বউকে বলে, আমাকে বেরোতে হবে। তার বউ বলে, এত রাতে কোথায় যাবে তুমি? লক্ষ্মণ তখন বাহানা করে বলে, আমার বস একদম অদ্ভুত টাইপের লোক, এখন ও এয়ারপোর্টে যাবে, তাই ওকে ছাড়তে যেতে হবে। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। শ্বেতা তখন লক্ষ্মণকে তার দুঃখের কথা শোনাতে থাকে। বলে, আমার বরটা আমাকে খুবই রেস্ট্রিকশনের মধ্যে রাখতে চায়। আমার ড্রিঙ্ক করা নিয়েও ওর আপত্তি, আবার আমার বন্ধুদের নিয়েও ওর আপত্তি। এই জন্যই তো আমি যাই না ওখানে, ভালো লাগে না ওকে আমার একদম। লক্ষ্মণ তখন বলে, ওই আসল কালপ্রিট, তোমার কোনো দোষ নেই। আমার বউটাও একই রকম, একদম আমাকে দেখতে পারে না। একটা গেঁয়ো মেয়ের সাথে আমার পরিবার আমার বিয়ে দিয়ে দিয়েছে। ও কিচ্ছু বোঝে না, আমার সবকিছুতেই ওর প্রবলেম। শ্বেতা তার দুঃখের কথা বলতে বলতে লক্ষ্মণের দিকে এগিয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। লক্ষ্মণও তখন তাকে জড়িয়ে ধরে আর ধীরে ধীরে তারা আরো ঘনিষ্ঠ হতে থাকে আর বিছানায় কিছুক্ষণ তাদের মধ্যে খেলা চলতে থাকে। খেলা শেষে শ্বেতা লক্ষ্মণকে বলে, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? লক্ষ্মণ বলে, জাস্ট ওয়ার্ক। I am planning for a new venture and looking for a partner. শ্বেতা তখন বলে, I will invest there. লক্ষ্মণ এই সুযোগটাই খুঁজছিল যে শ্বেতা প্রচুর টাকা ইনভেস্ট করে আর সে অ্যাপার্টমেন্ট বানিয়ে ব্যবসা করতে পারে। তাই লক্ষ্মণ তখন বলে, আরে তোমাকে তো আমি না বলতে পারি না, বলে তার কপালে সে কিস করে। এভাবেই দুটো সুস্থ সংসারের মধ্যে বিষ বৃক্ষের বীজ বপন হয়। লক্ষ্মণ আর শ্বেতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। লক্ষ্মণ খুশিতে ডগমগ হয়ে ওয়াশরুমে গিয়ে আনন্দে ডান্স করতে শুরু করে। সবকিছুই তার প্ল্যান মতো এগোচ্ছে। এরপর সে গায়ত্রী ভেঞ্চার যেখানে সে কাজ করত সে ম্যানেজারের কাছে গিয়ে বলে, মিস্টার পদ্মনাভন, আপনার ওই ভেঞ্চারটা আমরা কিনে নিতে চাইছি। পদ্মনাভন তো খুব আশ্চর্য হয়ে যায় তার এই অ্যাটিটিউড দেখে। বলে, তোমার কি হ্যাংওভার কাটেনি নাকি এখনো? লক্ষ্মণ তখন ভাব নিয়ে বলে, আরে আমি এখন বিজনেসে নেমেছি আর আমার পার্টনার সেও আছে যে ইনভেস্ট করবে। তারপর একদিন শ্বেতাকে নিয়ে পদ্মনাভনের প্লটটা দেখতে যায়। গাড়িতে বসে বসে সে ডাব খায় আর ডাবওয়ালাকে 500 টাকার নোট দিয়ে বলে, বাকিটা তুমি রেখে দিও। তার ভাবসাব দেখে পদ্মনাভন খুব অবাক হয়ে যায়। কিন্তু শ্বেতার মতো ক্লায়েন্টের জন্য বাধ্য হয়ে লক্ষ্মণকেও তাকে নমস্কার করতে হয় আর স্যার বলতে হয়। যে লক্ষ্মণ তাকে এতদিন স্যার বলতো সেই লক্ষ্মণকে তাকে এখন স্যার বলতে হচ্ছে। লক্ষ্মণ খুব ভাব নিয়ে সেখান থেকে গাড়িতে শ্বেতার সঙ্গে বেরিয়ে যায়। এরপর সে নিজেকে জাহির করার জন্য বন্ধুদের সঙ্গে একটা রেস্তোরাঁয় গিয়ে তাদের ট্রিট দেয়, দামি দামি খাবার অর্ডার করে, দামি দামি ড্রিঙ্কস অর্ডার করে। তার বন্ধুরা তার এই পরিবর্তন দেখে খুব অবাক হয়। এখানে শিবা তাকে বলে, আমার টাকাটা কবে ফেরত দেবে লক্ষ্মণ? সে তখন বলে, আরে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। পার্টি শেষে লক্ষ্মণ তার সামনের বাড়ির প্রতিবেশী বন্ধু শ্রীনুর সঙ্গে বাইকে ফেরার সময় তাকে তার রিসেন্ট চিটিংবাজির ঘটনার কথা বলে। শ্রীনু তাকে সাবধান করে দেয় আর বলে বড় লোকদের ওইসব ঝামেলার মধ্যে তাকে না জড়াতে। কিন্তু লক্ষ্মণ তো তখন আকাশে উঠছে। সে বলে, আই অ্যাম এন্টারপ্রেনার লক্ষ্মণ নাও। পরের দিন শ্বেতা তাকে ভিডিও কল করে। লক্ষ্মণ তখন ঘাবড়ে যায়, কারণ তার এই ভাঙাচোরা বাড়ি দেখলে শ্বেতা তো তার সব মিথ্যা ধরে ফেলবে। তাই সে শ্রীনুর বউ যে ধোপার কাজ করত তার মেলে দেওয়া বিভিন্ন হোটেলের সাদা বেডশিটগুলো নিয়ে এসে পেতে দেয় আর ভিডিও কল রিসিভ করে।
শ্বেতা তাকে বলে, আই এম থিঙ্কিং অফ ডিভোর্স মাই হাজব্যান্ড। লক্ষ্মণ বলে, হোয়াট? তারপর হেসে বলে, আই মিন ওয়াও, রিয়েলি ফলি সিট বেব, ইউ রিয়েলি মেড মাই ডে, ওয়াও। এমন সময় তার বউ সেখানে চলে আসে আর তার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। লক্ষ্মণ তখন বলে, আর একটু কফি বানাও তো। বরলক্ষ্মী তখন বলে, কফি না, কফি খাওয়াচ্ছি বলে ঝাড়ুটা তুলে তাকে আচ্ছা করে পেটাতে শুরু করে আর বলে, কফি চাই তোমার না? কফি খাবে না? কফি। আর মারতে মারতে বলে, এই জন্য তুমি এত রাত করে বাড়ি আসো, আর এটাই তোমার নতুন বিজনেস না? ওই ডাইনিটা কে? আমি তোমাকে কি ভেবেছিলাম আর তুমি আমাকে ভুল প্রমাণ করলে। বলতে বলতে বরলক্ষ্মী কাঁদতে থাকে। আসলে সে তার সামনের বাড়ির শ্রীনুর বউয়ের কাছে সব শুনেছে। আর লক্ষ্মণকে বলতেই লক্ষ্মণ তখন ছুটে যায় শ্রীনুর বাড়ি। আর শ্রীনু বেরিয়ে এলে তার সঙ্গে ঝগড়া করা শুরু করে। বলে, আমি তোকে সব গোপন কথা বলে দিয়েছি আর তুই সেটা আমার বউকে জানিয়ে দিয়েছিস, শয়তান। শ্রীনু বলে, মিথ্যা তো কিছু বলিনি, যেটা সত্যি সেটাই তো বলেছি। কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে। তাদের পাড়ার লোকজন সেখানে জমে যায়। শ্রীনু তখন বলে, বলবো আমি সবার সামনে বলবো কি হয়েছে? তখন লক্ষ্মণ বলে, এই যাও যাও, সব নিজের জায়গায় যাও। সবাইকে সে তাড়িয়ে দেয় আর শ্রীনুর সঙ্গে রণে ভঙ্গ দেয় আর সেখান থেকে সে চলে আসে। বাড়িতে এসে দেখে বরলক্ষ্মী বসে বসে কাঁদছে। লক্ষ্মণ তখন বলে, তোমাকে আর ছেলেকে আমি খুশিতে রাখতে চাই, তাই জন্য এসব কিছুতে জড়িয়ে গিয়েছিলাম। আমি চাই যে তোমরা সুখে থাকো, আমি চাই যে তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো বলে সেখান থেকে সে বেরিয়ে যায়। বরলক্ষ্মী কাঁদো কাঁদো মুখ করে তার দিকে চেয়ে থাকে। লক্ষ্মণ বেরিয়ে গিয়ে একটা রেস্তোরাঁয় গিয়ে ঢোকে আর সেখান থেকে সে শ্বেতাকে কল করে আর বলে, আই এম অলসো গোয়িং টু ডিভোর্স মাই ওয়াইফ। শ্বেতা বলে, ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল, কাম লেটস পার্টি টুনাইট। এমন সময় লক্ষ্মণের ফোনে ভূষণের কল ঢোকে। লক্ষ্মণ শ্বেতাকে বলে, আই উইল কল ইউ লেটার। সে ভূষণের কলটা রিসিভ করে। ভূষণ তখন তাকে বলে, একটা ক্লায়েন্ট পেয়েছি, 1 কোটি টাকার প্রপার্টি। ওই প্রপার্টিটা কাস্টমারকে দেখাতে হবে আর এরা আগে কিছু অ্যাডভান্সও করে দেবে। এখন আমি বাইরে আছি, তোমাকে ওদের সঙ্গে যেতে হবে, প্রপার্টিটা দেখবে, দেখে কাস্টমারকে দেখাবে। লক্ষ্মণ তখন বলে, আমি কত কমিশন পাবো? ভূষণ তাকে বলে 30%। লক্ষ্মণ তখন রাজি হয়ে যায়। ভূষণ বলে, তোমার লোকেশনটা সেন্ড করো, আমি ওদেরকে তোমার লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। লক্ষ্মণ তার লোকেশনটা সেন্ড করে দেয়। তখন একটা লাক্সারি গাড়ি করে সেই লোকগুলো লক্ষ্মণকে লোকেশনটা দেখাতে নিয়ে যায়। একটা অন্ধকার ছোট রাস্তা দিয়ে তারা যেতে থাকে। লক্ষ্মণ বলে, এত ছোট অন্ধকার রাস্তা কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? তখন তারা বলে, আরে চলো তো, আরে আমরা এখানে একটু পার্টি করব, তারপরে তোমাকে আসল প্রপার্টি দেখাতে নিয়ে যাব। তারা জঙ্গলের মধ্যে একটি কটেজে লক্ষ্মণকে নিয়ে গিয়ে ওঠে। তাদের সঙ্গে এক মহিলাও আছে। তারা ওই মহিলাকে লক্ষণের পরিচয় দেয়। লক্ষ্মণ বলে, নাইস প্রপার্টি স্যার, ভেরি নাইস, হাউ মাচ স্কোয়ার ফিট? লোকটা তখন লক্ষণের মুখে ধোঁয়া ছেড়ে ফেলে, স্কোয়ার ফিট না বলে লক্ষ্মণকে চড় মারতে থাকে। দেখাচ্ছি তোকে কত স্কোয়ার ফিট। লক্ষ্মণ বলে, আরে আমাকে মারছেন কেন? লোকটি তখন তাকে আরো মারতে থাকে। লক্ষ্মণ বলে, এটা চিটিং স্যার, এটা চিটিং। লোকটি বলে, আমাকে চিটার বলছিস? আর তুই কি? লক্ষ্মণ বলে, আমি চলে যাচ্ছি স্যার। এই লোকটি তখন তাকে বলে, আরে যাবি কোথায়, থাম এখানে বলে তাকে একটা থাপ্পড় দেয় আর মেঝেতে ফেলে দেয়। তারপর দরজা বন্ধ করে আচ্ছা করে তারা সবাই মিলে লক্ষ্মণকে পেটাতে থাকে। আর লোকটি তার বন্ধুদের বলে, ও আমার বোনকে ফাঁদে ফেলেছে আর ওর বর আমাকে ফোন করে সব বলেছে, বেচারা খুবই ভেঙে পড়েছে। আর এই ঠকবাজটা আমার বোনকে ভুল বুঝিয়ে তার সঙ্গে প্রেম চালাচ্ছে। আমার জামাইবাবু আমাকে ফোন করে সব বলেছে। ও তো রীতিমতো কান্নাকাটি করছিল। এটা বলে সবাই মিলে তারা তখন লক্ষ্মণকে পেটাতে থাকে আর জোরে মিউজিক চালিয়ে দেয়। এরপর লক্ষ্মণকে তারা একটি গাড়িতে উঠিয়ে হাইওয়ের ধারে নিয়ে গিয়ে জামা প্যান্ট খুলে নামিয়ে দেয়। দর্শক বন্ধু, এটাই সেই দৃশ্য যেটা আপনারা ট্রেলারে দেখেছিলেন। ওই লোকগুলি লক্ষ্মণকে বলে, গতরাতে আমরা পার্টি মোডে ছিলাম, তাই বেঁচে গেলি। এরপর যদি আর কোনোদিন আমার বোনের সঙ্গে যোগাযোগ করেছিস না, তাহলে তোর হালুয়া বানিয়ে দেবো। লক্ষ্মণ তখন তাদেরকে সরি স্যার বলে আর তার জামা কাপড় ফেরত চায়। তারা তখন জামা কাপড় ছুড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লক্ষ্মণ জামা কাপড় পরে একজনের বাইকে লিফট নিয়ে সেখান থেকে চলে আসে। আসলে এই লোকগুলো প্ল্যান করেই ভূষণকে দিয়ে লক্ষ্মণকে ফোনটা করিয়েছিল। বাড়ি ফিরে গিয়ে লক্ষ্মণ দেখে তালা বন্ধ আর বরলক্ষ্মী তার ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছে। তার প্রতিবেশীরা তাকে বলে, আরে তোমার এরকম হাল কেন হলো? তোমাকে কে মারধর করেছে? আরে বলো আমাদের, আমরা ওকে ছাড়বো না। লক্ষ্মণ তখন তাদেরকে বলে, আরে যাও তো তোমরা বলেছে, দরজা বন্ধ করে দেয়। আর দেখে হোয়াটসঅ্যাপে শ্বেতা তাকে একটা ভিডিও পাঠিয়েছে যেটা ওই লোকগুলো রেকর্ডিং করেছিল, যেখানে সে মার খাওয়ার পর কবুল করছে যে ও একজন ছোটখাটো রিয়েল এস্টেট এজেন্ট আর ও বস্তিতে থাকে। ওই লোকগুলো তাকে চড় মারছে আর বলছে, ঠিক করে বল। লক্ষ্মণ তখন তাদেরকে সরি স্যার বলছে আর বলছে, আমার ভুল হয়ে গেছে। শ্বেতা একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে আর বলছে, ফাক অফ ইউ ব্লাডি স্লাম ডগ, ডোন্ট এভার ট্রাই টু শো মি ইউর ফেস এগেন, আই উইল ফাইল পুলিশ কমপ্লেন ইফ ইউ শো মি ইউর ফেস। এভাবেই লক্ষ্মণের পরকীয়া সম্পর্কে দি এন্ড হয়ে যায়। লক্ষ্মণ এবার তার বউকে ফোন করে আর বলে, কোথায় আছো, রান্না করোনি কেন? তার বউ বলে, আমি বাপের বাড়ি চলে এসেছি, তোমার মতো লোকের সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই। লক্ষ্মণ বলে, কবে আসবে? বরলক্ষ্মী বলে, আর কোনোদিন না। ওদিকে বরলক্ষ্মীর বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে তার বাবা আর ভাই থাকে, কিন্তু সেখানে তার ভাবি তাকে কথা শোনাতে থাকে। আকারে ইঙ্গিতে বলে, আমাদের নিজেদেরই ঠিক মতো চলে না, তার উপরে আর একটা বোঝা এসে জুটল। লক্ষ্মণ এদিকে তার বাবা মার সঙ্গে একটি অটো ভাড়া করে শ্বশুর বাড়ির দিকে যেতে থাকে। সেখানে
সেখানে গিয়ে তারা মিটমাট করার জন্য দুই পরিবারের মানুষ আর গ্রামের কিছু লোকজন জড়ো হয়। গ্রামের একজন মুরব্বী বলে, আমরা এর একটা বিহিত চাই, এই ছেলেটা তো খুবই শয়তান, ও লক্ষ্মীকে মারধর করে আর নিজে তো কিছু করে না, আর ওর বউ কষ্ট করে ইনকাম করে আর ও বসে বসে খায় আর মদ খেয়ে ভুলভাল কাজ করে পয়সা ওড়ায়। লক্ষ্মণের বাপ মা তখন তাদের বোঝাতে থাকে। বরলক্ষ্মীর ভাই বলে, আরে ও যদি মানুষ হতো নিজের পরিবারের খেয়াল রাখতো, আরে ও তো মানুষই না, অমানুষ একটা। এক কথা দু কথা হতে হতে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর লক্ষ্মণ রেগে তাদের দিকে তেড়ে যায়। গ্রামের মুরব্বী তখন তাদেরকে শান্ত করে বসায় আর বলে, তোমরা ফাইনাল কথায় এসো, ঝামেলা করো না। বরলক্ষ্মীর ভাই বলে, আরে ও মিথ্যা কথা বলে বিয়ে করেছিল, 3 একর জমি আছে, আর বিয়ের পরে ও তো লক্ষ্মীকে নিয়ে গিয়ে বস্তিতে ওঠে। সব সত্ত্বেও লক্ষ্মী দিনরাত পরিশ্রম করে সংসার চালানোর চেষ্টা করছিল, কিন্তু ওই শয়তানটা তারপরে ওর সঙ্গে চিট করছে। আমরা 7 লাখ টাকা পণ দিয়েছিলাম, ওটা আমাদেরকে ফেরত দাও, বরলক্ষ্মী নতুন করে জীবনটা শুরু করতে পারবে। গ্রামের ওই মুরব্বী তখন বলে, আরে ঝামেলা করো না, আগে মেয়েটার মত জানতে হবে। আর লক্ষ্মীকে বলে, মা লক্ষ্মী, আমরা তোমার মতামত জানতে চাই, তুমি তোমার মত বলো। লক্ষ্মী তখন বলে, ওর উপরে আমার আর কোনো ভরসা নেই, আমি ওর সঙ্গে থাকতে চাই না। লক্ষ্মণ তখন সেখানেই তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে দেয় আর গালি দিতে থাকে। বরলক্ষ্মীর ভাই তখন তাকে অ্যাটাক করে আর অন্য লোকজনরাও তখন তাকে মারধর করতে শুরু করে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষে লক্ষ্মণের বাবা তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু কিছুদিন পর থেকে বাড়িতেও লক্ষ্মীর খারাপ ব্যবহার জুটতে শুরু করে। বন্ধুরা, বিয়ের পর আমাদের সমাজে মেয়েদের নিজের বাড়ি বলে যেন কিছু থাকে না। যে বাড়িতে সে এতদিন লালন পালন হয়েছে সেটা হয়ে যায় বাপের বাড়ি, আর বিয়ের পর নতুন সংসারটা সেটা হয়ে যায় শ্বশুর বাড়ি। লক্ষ্মীর ভাবি তার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে। ক্রমাগত বিভিন্ন ধরনের গঞ্জনা সহ্য করতে করতে লক্ষ্মী ঠিক করে সে আবার লক্ষ্মণের কাছেই ফিরে যাবে। আবার সে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। সে মনমরা হয়ে বাস ধরে তার ছেলেকে নিয়ে আবার সেই বস্তিতে ফিরে যায়। গিয়ে দেখে লক্ষ্মণ বাড়িটাকে আস্তাকুঁড় বানিয়ে ফেলেছে। বিছানাপত্র, থালা বাসন, খাবার দাবার সবকিছু নোংরাভাবে ছড়িয়ে রেখেছে। বরলক্ষ্মী সবকিছু গোছগাছ করে থালা বাসন মাজতে শুরু করে দেয়। তার প্রতিবেশী শ্রীনুর বউ তখন তার কাছে আসে আর বলে, ভালো লাগছে তুমি এখানে এসেছো, চাই না তোমাদের মধ্যে আর কোনো ঝামেলা হোক, আর তোমরা ভালো থাকো এটাই চাই। লক্ষ্মণ তখন বাড়িতে ঢোকে আর শ্রীনুর বউ তখন সেখান থেকে চলে যায়। লক্ষ্মণ তার বউকে মানানোর চেষ্টা করে আর বউয়ের সামনে একজনকে ফোন করে বলে, আমি একটা কাজ খুঁজছি। তারপর সে ছেলের সঙ্গে গল্প করতে শুরু করে। বরলক্ষ্মী আবার গুছিয়ে সংসার করার চেষ্টা করতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় যে বাড়িতে বরলক্ষ্মী কাজ করত সেই জাফর স্যার 50,000 টাকা তার বউকে দিয়ে বলছে, এটা লক্ষ্মীকে দাও, ব্যবসা শুরু করার জন্য চেষ্টা করছিল, এতে ওর কিছুটা উপকার হবে। জাফর সাহেবের বউ টাকাটা লক্ষ্মীকে দিতে যায়। লক্ষ্মী প্রথমে তো নিতে চায় না। জাফরের বউ তখন বলে, তুমি একটা কারি পয়েন্ট খুলতে চাইছিলে না, এই জন্য তোমার আঙ্কেল তোমাকে হেল্প করছে, যদি দোকান ভালো চলে পরে শোধ দিও, আর যদি না চলে তাহলে কোনো চিন্তা কর, তুমি নিশ্চিন্তে টাকাটা নাও। দুজনে লক্ষ্মীকে রিকোয়েস্ট করলে লক্ষ্মী তখন টাকাটা নেয়। এরপরে লক্ষ্মী তার বান্ধবীকে সঙ্গে করে ওই কেকের দোকানটার সামনে রাস্তার মোড়ে ডালপুরি, ঘুগনি, সবজি এইসবের দোকান খুলে। তার রান্নার হাত খুব ভালো ছিল, তাই খুব ভালোভাবে তার দোকানটা চলতে শুরু করে। সব কাস্টমার খুব খুশি হয়ে যায় আর তার কাছে ঘুগনি, সবজি, ডালপুরি এইসব কিনে নিয়ে যায়। আর একদিন তারা উদ্বোধন উপলক্ষে প্রতিবেশী লোকজনদের মিষ্টি খাওয়াচ্ছিল, আর সেখানে সেই দিন ওই জাফর সাহেবও আসে। পরের দিন লক্ষ্মণ তার পরিচিত এক বন্ধুকে বলে, আমি তো বিটেক পাস, আমাকে একটা কাজ জোগাড় করে দে না। তার বন্ধু তার রিকোয়েস্টে তার বসের সাথে কথা বলে লক্ষ্মণকে একটা কাজ জোগাড় করে দেয়। লক্ষ্মণ তখন নতুন অফিসে কাজ শুরু করে। অফিসের একজন লোক লক্ষ্মণকে তার কাজটা বুঝিয়ে দেয় আর তাকে একটা ডেস্ক আর চেয়ার দেওয়া হয়। সেখানে বসে বসে লক্ষ্মণ কাজ করা শুরু করে আর বাড়ি ফিরে তার জবের কন্ট্যাক্ট লেটারটা তার ছেলেকে দেয় আর পড়তে বলে। ইংরাজিতে লেখা চিঠিটা তার ছেলে পড়তে থাকে, যেখানে স্যালারির কথা লেখা আছে 15,000। লক্ষ্মণ বলে 15,000 টাকা স্যালারি দেবে মাসে। বরলক্ষ্মী তার কাজে ফেরা দেখে খুশি হয়। ধীরে ধীরে স্বাভাবিকভাবে তারা সংসার যাপন করার চেষ্টা করতে থাকে। লক্ষ্মণ অফিসের কাজ করে সন্ধ্যাবেলা তার বউয়ের অস্থায়ী সেই কচুরির দোকানে হেল্প করতে থাকে। তাদের ব্যবসা ভালোই চলতে থাকে। লক্ষ্মী আর তার বান্ধবী খুব খুশি হয়। একদিন লক্ষ্মণ তার বউ আর ছেলেকে নিয়ে কাছে একটি ফাঁকা জায়গায় ঘুরতে যায়। বরলক্ষ্মী তখন তাকে একটি কাগজ দেয়, যেখানে সে লিখে রেখেছে তাকে এই বছরে কি কি কাজ করতে হবে। তার 3টি টার্গেট আছে। 1, বসির সাহেবের 50,000 টাকা ফেরত দেওয়া, টিঙ্কুর নামে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা, আর বস্তি ছেড়ে একটু ভালো একটা বাড়ি ভাড়া নেওয়া। মনে হচ্ছিল ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হচ্ছে। লক্ষ্মীর অন্ধকার জীবনে হয়তো আলোর দেখা মিলছে, কিন্তু লক্ষ্মণ তো লক্ষ্মণই, সে পরিবর্তন হবার নয়। বেশ কিছুদিন ধরে বরলক্ষ্মী লক্ষ্য করে লক্ষ্মণ অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। সেদিন লক্ষ্মণের বস তাকে ফোন করে। লক্ষ্মণ তখন তাদের ঘরের দেওয়ালে পেন্ট করছিল। বরলক্ষ্মী ফোনটা ধরে আর জানতে পারে লক্ষ্মণ অনেকদিন ধরেই অফিসে যাওয়া বন্ধ করে
করে দিয়েছে, তাই তারা তাকে আর কাজে রাখতে পারবে না। আসলে লক্ষ্মণ অবহেলা করে ওই কাজটা ছেড়ে দিয়েছে, তাই আর অফিসে যায় না। কিন্তু সে তার বউকে কিছু জানায়নি। বড়লক্ষ্মী যখন লক্ষ্মণকে এই কথা বলে তখন লক্ষ্মণ এটা সেটা বলে তাকে বোঝানোর চেষ্টা করে। লক্ষ্মী তখন রাগ করে তার টার্গেট লিখে রাখা সেই কাগজের টুকরোটা ছিঁড়ে কুচি কুচি করে লক্ষ্মণের দিকে ছুঁড়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন লক্ষ্মী যখন তার দোকানে কাজ করছে তখন লক্ষ্মণ সেখানে যায় আর তরকারি প্যাকিং করার কাজে হেল্প করতে থাকে আর বলে, আসলে ওই কোম্পানি এমপ্লয়ীদের পয়সা দিচ্ছে না, তাই আমি কাজটা ছেড়ে দিয়েছি। বড়লক্ষ্মী জানে এসবই হচ্ছে লক্ষ্মণের বাহানা। আসলে সে ধৈর্য ধরে কোনো কাজই করতে চায় না। বড়লক্ষ্মী রাগ করে বলে, আমি তো আছি সংসার সামলানোর জন্য, আর তুমি যদি সারা জীবন কোনো কাজ নাও করো না তাও আমি এটাই করে যাব, আর তুমি আর এখানে এসো না, আমি একাই আমার কাজ সামলে নেব। এমন সময় লক্ষণের বন্ধু শিবা একদিন সেখানে আসে আর লক্ষণকে বলে, বন্ধু তোমার দোকান তো ভালোই চলছে, এখন তো আমার কাছে যে 50,000 টাকা ধার নিয়েছিলে সেটা কিছুটা ফেরত দাও, একসঙ্গে না হলেও অল্প অল্প করে কিস্তিতে শোধ দিও। এটা শুনে লক্ষ্মী সেখানে আসে আর ব্যাপারটা জানতে চায়। তখন শিবা বলে, ভাবি, কারি পয়েন্ট খোলার জন্য লক্ষ্মণ তো আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিল, এখন তো তোমাদের দোকান ভালোই চলছে, তো কিছু কিছু করে যদি টাকাটা শোধ করতে তো ভালো হতো। এটা শুনে বড়লক্ষ্মী খুব অবাক হয়ে যায়। এটা সেই 50,000 যেটা লক্ষ্মণ তাকে মিথ্যা করে বলেছিল যে ব্যবসার লাভের জন্য সে অ্যাডভান্স পেয়েছিল। আসলে সেটা সে শিবার কাছে ধার নিয়েছিল, আর কারি পয়েন্ট খোলার নাম করে টাকা নিলেও 1 টাকাও সে লক্ষ্মীকে হেল্প করেনি। লক্ষ্মণ বলে, আরে বন্ধু, কেন বউয়ের সামনে আমাকে অপমান করছিস? শিবা বলে, অদ্ভুত মানুষ বটে তুই, এখানে ভাবি আছে তাই কিছু বলছি না, তবে তুই যদি আমার টাকা ফেরত না দিস না তাহলে তোর সঙ্গে কিন্তু খুব খারাপ হবে, আমি কিন্তু পরে তোকে দেখে নেব। এটা বলে শিবা চলে যায়। লক্ষ্মণ তখন সেখান থেকে কেটে পড়ার ধান্দা করছিল, কিন্তু বড়লক্ষ্মী তাকে ধরে ফেলে আর লক্ষ্মণের কলার ধরে ঝাঁকাতে থাকে আর বলে, কেন তুমি এরকম করেছো? লক্ষ্মণ বলে, আরে লোকের সামনে কেন বেইজ্জত করছো আমাকে? বড়লক্ষ্মী বলে, টাকা ধার নেওয়ার সময় লজ্জা লাগে না? মিথ্যা কথা বলে টাকা ধার নাও, আর কি করেছো সেই টাকাগুলো? 1 টাকাও তো আমাকে হেল্প করোনি। বাসির আঙ্কেল আমাকে 50,000 টাকা ধার দিয়েছে বলে আমি দোকানটা খুলতে পেরেছি, তুমি লোকের কাছে টাকা ধার করে বেড়াবে আর তারা এসে অপমান করে যাবে, আর এসব আমি কতদিন সহ্য করব? এটা বলে সে লক্ষ্মণকে ঝাঁকাতে থাকে। লক্ষ্মণ তখন তাকে বলে, এই তোর নোংরা হাত ছড়া আমার কাছ থেকে। লোকজন তখন লক্ষ্মণকে বকতে থাকে, কিন্তু সে রেগে তার বউয়ের সাজানো টেবিলের সব খাবার দাবার উল্টে ফেলে দেয়, লাথি মেরে সে টেবিলগুলো উল্টে দেয় আর তাকে গালি দিতে দিতে সেখান থেকে সে চলে যায়। বেচারা বড়লক্ষ্মী তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সন্ধেবেলা বড়লক্ষ্মী দোকান গুটিয়ে বাসন কোসনগুলো দুটো ব্যাগে ভরে বাড়ি ফেরে আর হাত মুখ ধুয়ে তার ছেলেকে খাবার খেতে দেয়। লক্ষ্মণ তখন পেছন থেকে এসে তাকে একটা চড় মারে আর বলে, ফালতু মহিলা, বলে আর একটা লাথি মারে। বড়লক্ষ্মী তখন সেখানে পড়ে যায় আর লক্ষ্মণ তখন তাকে লাথি মারতেই থাকে আর বলে, লোকের সামনে আমাকে কলার ধরে অপমান করলি না, এখন দেখ কেমন লাগে। কিছুক্ষণ সহ্য করার পর একটা বাসন তুলে নিয়ে তাকে এলোপাথারি পেটাতে থাকে বড়লক্ষ্মী আর বলে, নির্লজ্জ নোংরা লোক কোথাকার, তোর জন্য লোকের কাছে অপমান হতে হয়, এত কষ্ট করে সংসারটাকে গোছানোর চেষ্টা করি আর তুই সব এলোমেলো করে দিস। লক্ষ্মণ বলে, এই তোর সাহস কত, আমার গায়ে হাত তুললি, ফালতু মহিলা, বলে সে আবার তাকে পেটাতে শুরু করে আর তাকে মাটিতে ফেলে গলা টিপে ধরে। তাদের চিৎকার শুনে বাইরে লোকজন জমে যায়। তাদের ছেলে মারামারি দেখে ভয় পেয়ে দেওয়ালে একটা কোনায় দাঁড়িয়ে থাকে। বড়লক্ষ্মী লক্ষ্মণের হাতে কামড়ে দেয়, তখন সে তাকে ছেড়ে দেয় আর একটা বাসন নিয়ে সে তাকে আবার মারতে শুরু করে। বড়লক্ষ্মী তখন তাকে হাতের কাছে যা পায় তাই নিয়ে ছুঁড়ে মারতে থাকে আর লক্ষ্মণ একটা মোটা লাঠি নিয়ে তার দিকে এগিয়ে গেলে সে একটা বটি তুলে নেয় আর বলে, আর 1 ধাপ এগোলেই আমি কেটে ফেলবো, আয় আর 1 ধাপ এগিয়ে আয়, তারপর দেখছি তোকে। লক্ষ্মণ তার এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে সে চলে যায়। পাড়া প্রতিবেশীরা লক্ষ্মণকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বড়লক্ষ্মী তার ছেলেকে নিয়ে ওই বাড়ি ছেড়ে একটি ছোট ঘর ভাড়া নিয়ে সেখানে গিয়ে ওঠে আর 1 বছর ধরে কঠোরভাবে পরিশ্রম করে ডালপুরি, সবজি, পকোড়া এসব বিক্রি করে বেশ কিছু টাকা সে জমিয়ে নেয়। আর 1 বছর পরে দৃশ্য দেখানো হয়, এখন সে একটি ছোট দোকান ঘর ভাড়া নিয়েছে আর নিয়ন লাইটে কারি পয়েন্ট তার দোকানের নাম সেটা লেখা রয়েছে। তার বিক্রি এখন আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে আর সে 2জন লোকও রেখেছে কাজ সামলানোর জন্য। খুব সুন্দর একটি সাজানো গোছানো দোকান তার এখন হয়েছে। তার দোকানে একদিন তার গ্রামের সে মুরব্বি আসে তার মেয়ের বিয়ের জন্য বড়লক্ষ্মীকে নিমন্ত্রণ জানাতে আর বলে, তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো দেখে আমি খুব খুশি হয়েছি, আর তুমি তোমার ছেলেকে নিয়ে আমার মেয়ের বিয়েতে অবশ্যই আসবে। বড়লক্ষ্মীর জীবন এখন অনেকটাই পাল্টে গেছে। তার ছেলেকে নিয়ে সে এখন সুন্দরভাবে তার জীবন যাপন করছে। বড়লক্ষ্মীর মতো পূর্ণিমার চাঁদ এতদিন যেন লক্ষ্মণ নামে এক রাহুর গ্রাসে ছিল, তার থেকে সরে গিয়ে তার জীবন এখন অনেকটাই উজ্জ্বল। সে টাকা জমিয়ে স্কুটিও কিনেছে আর পরের সিনে দেখা যায় সেই স্কুটিতে করে সে তার ছেলেকে স্কুলে রাখতে যাচ্ছে। এটা যেন অন্ধকার হতে আলোর পথে উত্তরণ। কি বন্ধুরা, ভাবছেন লক্ষ্মণ কি করছে, তাই তো? দেখুন সে কি করছে। লক্ষ্মণ তো লক্ষ্মণই, সে তো শোধরানোর নয়। তার প্রতিবেশীরা লক্ষ্য করে কয়েকদিন ধরে লক্ষ্মণকে দেখা যাচ্ছে না আর তার ঘর ভেতর থেকে বন্ধ। তখন কোনো সাড়া শব্দ না পেয়ে তার বাড়িতে দেখতে যায়
যে সে কি করছে, কিন্তু তারা কোনো উত্তর পায় না। তারা ভাবে হয়তো সে কঠিন কোনো অসুখে ভুগছে বা কোনোভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, নাকি সে মারা গেল। তার বন্ধু শ্রীনু আর পাড়ার লোকজন তখন দরজা ধাক্কাতে থাকে। অনেকক্ষণ ধরে সবাই মিলে তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবে সে হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে বা হয়তো বা মারাই গেছে। একটা বড় বাঁশ নিয়ে এসে তারা দরজাটা ভেঙে ফেলে, আর ভেতরে ঢুকে দেখে চারিদিকে অন্ধকার, আর খাবার দাবার বাসন কোসন সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিন্তু তারা লক্ষ্মণকে দেখতে পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে পাশের ঘরে গিয়ে দেখে লক্ষ্মণ মেঝেতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। তারা ভাবে লক্ষ্মণ হয়তো মারা গেছে, কারণ এত চিৎকার হইহল্লাতেও তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সিনু ভয়ে ভয়ে কম্বলের টোকা দিয়ে তাকে ডাকে লক্ষ্মণ, তখন সে নড়ে চড়ে বসে, আর দেখা যায় তার কানে হেডফোন গজা আছে, আর সে মোবাইলে তাসের জুয়া খেলতে ব্যস্ত আছে। লক্ষ্মণ সবাইকে দেখে ভেবাচাকা খেয়ে উঠে বসে আর বোকার মতো হাসতে থাকে। পাড়া প্রতিবেশীরা বলতে থাকে ও কোনোদিন শোধরানোর নয়, ও উজবুক ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও তাই থাকবে। ওর থেকে সরে গিয়ে বড়লক্ষ্মী এখন অনেক ভালো আছে। কাহিনীটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আশা করি সমাজের বাস্তব ঘটনার উপর কাহিনীটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট থেকেই তো মোটিভেশন পাই, কমেন্ট না করলে মোটিভেশন পাবো কি করে বলো? শিক্ষামূলক এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। খুব ভালো থেকো।